নমস্কার, আমি শেখর সুবীর। আর আজ স্টুডিওতে যাকে পেয়েছি তিনি হচ্ছেন দৈপায়ন চক্রবর্তী। নমস্কার। আমরা স্যারের মুখ দিয়েই ওনার পরিচয়টা কিন্তু শুনব, কারণ আজ যে অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করেছি, আপনারা জানেন যে বিগত দিনে আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রচুর প্রোগ্রাম করেছি এবং নতুন নতুন তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আজ এমন কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরব যা আপনাদের প্রত্যেকটা পদে পদে কাজে লাগবে। তো কি তথ্য সেগুলো জানার আগে আমাদের স্যারের পরিচয়টা আমরা স্যারের মুখ দিয়েই শুনে নিই। নমস্কার আপনাদের প্রত্যেককে। আমি দৈপায়ন চক্রবর্তী, নিউমোলজিস্ট এবং বাস্তু কনসালটেন্ট এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজারও। তো এখানে আমি আজকে প্রায় অফিসিয়ালি বলতে গেলে প্রায় 5 বছর ধরে এই কাজ করি, 10 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। তো আমি আজকে আগেও একবার এসেছিলাম, আজকে ওনার রিকোয়েস্টে আবার আমি এসেছি। ঠিক আছে, তো এবার আমি ওনা কী বলবো আর কী বলতে চান বলুন। দেখুন, আজকে যে তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের কিন্তু চোখ রাখতে হবে আমাদের এই পর্দায়। আমি প্রথম যে প্রশ্নতে যাব যে একজন জ্যোতিষী যদি হতে হয় তাহলে তাকে কি কি মেনটেন করা উচিত, এটা যদি একটু বলেন। হ্যাঁ, জ্যোতিষী হতে গেলে সবার আগে কিন্তু নিজের যে আচার বিচার এগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হয় সর্বপ্রথম। ঠিক আছে, অন্তত আমি যেখান থেকে শিখেছি বা যেসব জায়গার সঙ্গে যুক্ত আর কি, এখানে আমাদের মানে কলকাতাতে হয়তো অতটা নিয়ম মানা হয় না। দেখুন, আমরা তো গ্রহ দেবতা এগুলো নিয়ে কাজ করে থাকি। তো যেহেতু তারা সবাই সমস্ত গ্রহই, এমনকি রাহু কেতু, যেহেতু তারা প্রত্যেকেই দেবত্ব লাভ করেছে, অসুর হলেও তো দেবতা, তো সেই জন্য আমাদেরকেও উচিত সেই রকমভাবে নিজেদের জীবনটাকে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো যখনই এই স্পিরিচুয়াল রিলেটেড কোনো লাইন বা এই রকমের ডোমেনে যখনই আসবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমাদের খাদ্যাভ্যাস প্রথমে চেঞ্জ করা উচিত। সেই জন্য যারা জ্যোতিষী হয়, এমনকি যারা ক্লায়েন্টস হয়, তাদেরকেও বলা উচিত যে আপনারা অবশ্যই নিরামিষ খাবেন। এটা প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ওয়াই? আপনি যদি কখনো কোনো বড় অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখবেন যদি সে সৎ অ্যাস্ট্রোলজার হয়, মানে শুধুমাত্র রেমেডি দিয়ে ছেড়ে দেবো যদি অ্যাস্ট্রোলজার না হয়, তাহলে দেখবেন যখন নাকি শনির 7.5 পড়ে তখন দেখবেন বলাও হয় যে আপনারা পারলে নিরামিষ খাবেন। বেশিরভাগ ক্ষেত্রে এরা বেশি জোর দেয় না, কারণ জোর দিলে ক্লায়েন্ট আর আসবে না। তো এটা কিন্তু টেকনিক্যাল জায়গাটা হচ্ছে যে নিরামিষটাই খাওয়া উচিত, মানে হচ্ছে আমিষটা হচ্ছে আসরিক ভক্ষণ। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাকচুয়ালি যে আচার বিচার তার সঙ্গে যায় না। ঠিক আছে, যখন নাকি নিরামিষ খাওয়া হয় তখন সমস্ত দেবতার একটা আলাদা আশীর্বাদ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, গ্রোথও দেখবেন তখন আস্তে 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 হয়, ইরেসপেক্টিভ অফ ইউর চার্ট অর দ্য প্ল্যানেটারি কন্ডিশনস ইউ হ্যাভ। এটা অটোমেটিক হবে, এটা অটোমেটিক যাবে। ঠিক আছে, বাই ডিফল্ট। এখন এই জিনিসটা যদি কোনো ক্লায়েন্টকে বলা হয়, সে সঙ্গে সঙ্গে বলবে কদিন খাবো আর কদিন খাবো না। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে 7 দিনই খাওয়ার কথা, কিন্তু এই যে সংযমতা যে সে করতে পারলো না, অটোমেটিক্যালি যেটা দাঁড়ায়, অ্যাকচুয়ালি এই সায়েন্সটা না অনেক বড় সায়েন্স, অনেক বড়, মানে বৃহৎ। এবং আমি নিজে অনেক ডোমেনে আমি আর কি করেছি এক্সপার্টিজ। এখন অতগুলো যদি আমরা প্যাডে লিখি তাহলে প্যাড ভরে যাবে, তো অতগুলো লেখা যাবে না। তো মেইন জিনিসগুলো লেখা হয়, নিউমোলজি, বাস্তু, এগুলোই লেখা থাকে। মানে যারা আমাকে দেখিয়েছেন তারা জানেন আমার প্যাডে কী লেখা থাকে, ওইগুলোই খালি লেখা থাকে, আর বেশি কিছু লেখা থাকে না, কিন্তু জানা আছে অনেক কিছুই। এবার হচ্ছে আমাদের যে দেখবেন আপনারা ইউটিউবে দেখবেন অনেক ভিডিও থাকে, দেখবেন ল অফ অ্যাট্রাকশন, ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশন বলা হয়, এটা নিয়ে অনেক ভিডিও আছে। ঠিক আছে, অনেকে বলে যে ধরুন লোনের ইএমআই যাচ্ছে না, তো এখন থেকেই বললো যে আমার ইএমআই যেন যায় হয়ে যায়, টাকা আর আসে না, টাকা আসবেও না। মানে আপনি আংটি পরলেও আসবে না। ঠিক আছে, কেন আসবে না? কারণ আপনি সেই পাথেই নেই।
অর্থাৎ আপনি আপনার লাইফের সিস্টেমটাকে সেই দিকে নিয়েই যাননি যে ওই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যত সমস্যায় আপনি রয়েছেন, আপনি পৃথিবীতে আছেন, ঠিক আছে, যেটা কিন্তু স্পিরিচুয়াল জিনিসের মধ্যে পড়ে না। স্পিরিচুয়াল মানে আমাদের আত্মার সঙ্গে আত্মার যোগ, অর্থাৎ আমার সঙ্গে সে হায়ার বিইংয়ের যে যোগ, সেই যোগটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি এই বন্ধন থেকে, এটাও তো একটা বন্ধন, ইএমআই দেওয়াও তো একটা বন্ধন, তো বন্ধন থেকে যে মুক্তি দেবে সেই আধ্যাত্মিক পাওয়ারটা আপনি পাবেনই না। অর্থাৎ সেই কন্ডিশনসগুলি আপনার কাছে আসবে না যে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো প্রাথমিক জিনিস হচ্ছে যে আপনাকে সেই পথে নিজেকে চালিত করতে হবে। ল অফ অ্যাট্রাকশন করে কিচ্ছু হবে না, কিচ্ছু আসবে না, নাথিং উইল কাম। সবার আগে আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ হবে, আপনার ডেইলি রুটিন চেঞ্জ হবে, আপনি স্পিরিচুয়ালিটির দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আগেকার দিনে আমাদের যখন নাকি সাধু বা ঋষি যুগ যখন ছিল, তখন তো কেউ আংটি পরতো না, কেউ কিচ্ছু করতো না, না তখন নিউমোলজি ছিল, না কেউ নামকরণ করিয়েছে, কিছুই তো করায়নি। তাহলে তারা ছিল কী করে? তো ভালোই ছিল। কারণ আমাদের যেটা বেস না, যেটা বেসিক্স হয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে না পেছনে 7টা চক্র থাকে, ঠিক আছে। অ্যাকচুয়াল সব কিছু কিন্তু এই যে আমরা যে রেমেডি করি, পুজো করি, হ্যাঁ, কেউ ধরুন ওম নমঃ শিবায় জপ করছে, এই যে ওম কথাটা বলছে না, সায়েন্স দেখেছে নানা রকম এক্সপেরিমেন্ট করে, এইসব রিলেটেড আপনি অনেক তথ্য ইউটিউবে পেয়ে যাবেন, যে ওম কথাটা উচ্চারণ করলেও একটা মেন্টাল ভাইব্রেশন, একটা পজিটিভ ভাইব্রেশন দেয়, এটা হয়, ঠিক আছে। টেকনিক্যালি আমাদের যা মেইন কাজ আর কি, এই যে 7টা যে চক্র আছে না, এই চক্রগুলোকে না সবসময় অ্যালাইন্ড রাখা উচিত। মানে এখানে যদি কোনো অরা চেক করা হয় তাহলে দেখা যাবে 7টা চক্র না স্ট্রেইট লাইনে থাকে না। চক্র বলতে ভেতরে কি কোনো চক্র থাকে না? চক্র থাকে না, বেসিক্যালি ওগুলোকে বলা হয় এনার্জি ভর্টেক্স, মানে এনার্জি একটা স্থান, ঠিক আছে। টেকনিক্যালি প্রায় 108খানা চক্র থাকে, কিন্তু মেইন 7 চক্রস হয়, ঠিক আছে। সেটা দিয়ে আমরা মেইনলি কাজগুলো করে থাকি। তো এই যে 7টা চক্র যে পেছনে আছে না, ওটা না ওই এনার্জি ভর্টেক্সগুলোকে না একটা স্ট্রেইট লাইনে নিয়ে আসতে হয়। ধরুন কেউ যদি খুব অসুস্থ থাকে, আমি এখানে করুন মানে একটা ডিভাইস হয়, আমি নাম বলছি না এখানটা, সে ডিভাইস দিয়ে না অরা চেক করা যায়, মানে সায়েন্টিফিক্যালি, ঠিক আছে। যদি অরা চেক করা যায় তখন দেখা যাবে যে নাকি খুব অসুস্থ, দেখবেন তার যে চক্রগুলো আছে না, ওগুলো না স্ক্যাটার্ড থাকে, মানে ধরুন লাইনে থাকার কথা, তো ওটা এদিক ওদিক এদিক ওদিক সরে যায়, তোমার স্ক্যাটার্ড হয়ে গেছে, মানে এগুলোকে একটা লাইনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার লাইনে নিয়ে আসাটাই হচ্ছে রেমেডির কাজ। এবং আমাদের এই লাইনে যে নিয়ে আসবে, যে কন্ট্রোল করবে এটাকে, মানে আমি ধরুন এই যে হাতটা নাড়াচ্ছি, কী করে কন্ট্রোল হচ্ছে? আমি কি এমনি ইচ্ছা করলাম হাত নাড়িয়ে দিলাম হয়ে গেল? ওটা আপনি বলতে পারেন, কিন্তু টেকনিক্যালি কন্ট্রোল করছে আমাদের ব্রেন, ঠিক আছে। তো ব্রেন যদি ড্যামেজ হয়ে যায়, আপনি হাত পা কিছু নাড়াতে পারবেন না। তো আমাদের এই ব্রেনের অনেক পার্ট হয়, ঠিক আছে, মানে উপর বলছি হায়ার লেভেল। একটা হচ্ছে কনসাস মাইন্ড, ঠিক আছে, চেতন মন আর কি। মানে আমি বুঝতে পারছি এখানে একটা মাইক রয়েছে, এটা ধরলে মাইকটা আমি টাচ করব, এখানে যদি কোনো পর্দা থাকে টানলে ওটা সরে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটার ব্যাপারে আমি বলবো, ধরুন আমাদের কিছু বিশ্বাসের জায়গাটা আমি আসছি। ধরুন এখানে একটা পর্দা আছে, ঠিক আছে। আপনি একটা সুস্থ মানুষ, আপনি গেলেন, পর্দাটা টানলেন, পর্দাটা সরে গেল, ঠিক আছে। এবার আপনি বলবেন যে এটা তো ইজি টাস্ক, টানলাম সরে গেল। এবারে ধরুন ওইখানটা যদি কোনো একটা মানে একটু হুক মতো থাকতো, আপনি টানলে কিন্তু পর্দাটা সরতো না, ঠিক আছে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি। কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানে রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। কিন্তু এমনিতে ইন জেনারেল সরে যায়। তো দ্যাট মিনস
আমার এই বিশ্বাসটা এবং কনফিডেন্সটা আছে যে আমি যে ফোর্সে ঠেলবো তাতে কিন্তু পর্দাটা সরে যাবে, রাইট? কিন্তু কেউ যদি তার বিশ্বাস হারিয়ে ফেলে না, তখন দেখবেন একটা পেনও হাত তুলবার জন্য না হাতটা তার কাঁপবে, তুলতে পারবে না, কারণ সে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, সে বিশ্বাসটা নেই। কেন এটা হলো? কারণ আমাদের যে ব্রেন আছে, ঠিক আছে, এই যে ব্রেনের যে চেতন মন, এই চেতন মন কি করে, যা দেখে তা অ্যাকসেপ্ট করে। এবং আমাদের ব্রেনের এই 100%-এর মধ্যে না ম্যাক্সিমাম 5 to 10% খালি চেতন মন, বা ইংরেজিতে যেটাকে বলি আমরা কনশাস মাইন্ড, সেটা কন্ট্রোল করে। বাকি 90% বা 95% কন্ট্রোল করে হচ্ছে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এর মাঝখানে একটা ল্যাটারাল এন্ট্রি জায়গা আছে, ঠিক আছে? মানে আপনি যদি ব্রেনের ডিসেকশন করেন, আপনি দেখবেন উপরে একটা ব্রেন থাকে, নিচে একটা ব্রেন থাকে, মাঝখানে একটা ফ্লুইড থাকে। ভগবান ওটা করে দিয়েছেন আমাদের, যাতে তুমি ফট করে যেন আমার সঙ্গে কনসাল্ট না করতে পারো, সবাই তো সিদ্ধ পুরুষ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে ওই ফ্লুইডটা দিয়েও ইলেকট্রিসিটিটাকে পাস করিয়ে ওই উপরের ব্রেনটাকে টাচ করানো, তবেই গিয়ে সহজটা অ্যাক্টিভেট হবে। আচ্ছা স্যার, এই জায়গায় আমি একটা জিনিস একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে ধরুন এই যে আপনি বললেন যে একটা স্বচ্ছ মানুষ বা স্বচ্ছ মন নিয়ে যদি আমাকে বাঁচতে হয়, সেক্ষেত্রে খাদ্যাভ্যাস সাথে পোশাক আশাক এটা কি নির্ভর করে? হ্যাঁ, পুরোটাই নির্ভর করে, পুরোটাই নির্ভর। কেন নির্ভর করে? এইমাত্র আপনাকে একটা জিনিস আমি বললাম যে সব কিছু, এই যে আমরা রেমেডি পড়ি না, দেখুন আমার হাতে কোনো রেমেডি নেই, আমি রেমেডি পড়তেই পারি, সেটা আলাদা, কিন্তু এমনিতে কোনো রেমেডি নেই, ঠিক আছে? তো এই যে রেমেডিগুলো, রেমেডি কাজটা কি, অ্যাকচুয়াল কাজ কি? রেমেডি কেনাটা কি কাজ? না, কাজ হচ্ছে আমাদের পেছনের চক্রগুলোকে অ্যালাইন করা, আর কিচ্ছু কাজ না, এটাই মেনলি কাজ, ঠিক আছে? আমরা যেরকম আগের জন্মে করেছি সেই অনুযায়ী একটা চার্ট পেয়েছি, সেই অনুযায়ী আমাদের চক্রগুলো অটোমেটিক্যালি এটা দেখা গেছে। যদিও এটা হয়তো সায়েন্স মানবে না। কেন মানবে না? কারণ ধরুন সায়েন্স সব কিছু তো প্রুফ চায়, এটা তো স্পিরিচুয়াল রাস্তা, প্রুফ তো সব কিছু তো মানে আপনি হাতে লেখা পাবেন না, ঠিক আছে? ধরুন একটা ওষুধ খাওয়ালো 5টা ইঁদুরের ওপর, যদি একই রকম রিয়াকশন হয় তবেই বলবে এটা ওইটা, নাহলে হবে না। কিন্তু এখানে তো সেটা হবে না, এখানে একই রকম রাশি লগ্নের লোকের এক এক রকম হয়, ঠিক আছে? কাজে এটা মানা যায় না, কাজে সায়েন্স এটাকে না বিলিভ করে না, এটা কোনোদিনই বিলিভ করবে না, ওই জন্য এটাকে বলা হয় অকাল সায়েন্স, একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো এখানে একটুখানি স্পিরিচুয়ালিটি ব্যাপারটা থাকে। তো আমরা যেরকম করে এসেছি না, সেই অনুযায়ী আমাদের চক্রগুলো না কারোর একটু এদিকে সরে আছে, কারোর একটু ওদিকে সরে আছে, এরকম থাকে, সবারই থাকে, মানে কারোরই আপনি 100% পাবেন না, আর পেলে সে অন্য লোক হবে, ঠিক আছে? ওটা পাওয়া যাবে না। তো এবার হচ্ছে যে এবারে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে সহস্রা যে চক্রটা থাকে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা চক্রই কিন্তু ভাইটাল, ঠিক আছে? প্রত্যেকটাই ভাইটাল। দেখবেন কারোর যদি একটুখানি মানে বলতে মানে যদি প্যারালাইজড কোনো অবস্থা থাকে, তাহলে জানবেন যে তার যে মূলাধার চক্র, মূলাধার হচ্ছে পৃথিবীতে থাকে মূল আধার, ঠিক আছে? বেস, তার বেসটা ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ তার মূলাধার চক্রটা একটু ড্যামেজড হয়ে গেছে, ঠিক আছে? সেটাকে তার রেকটিফিকেশন করতে হবে, এটা হচ্ছে জিনিস। তো এখন জিনিসটা করাটা তো সোজা না। এবারে কি হয়, এগুলো কেন হয়? ধরুন এই যে নেগেটিভ জিনিসগুলো আসে কেন, এটা অনেক বড় সাবজেক্ট। নেগেটিভ জিনিসগুলো আসে কেন? ধরুন আপনি আমরা যখন আমি নিজে রেকি করি, তো আমরা যখন নাকি রেকি করি আমাদেরকে বলা হয় যে তুমি কখনো নেগেটিভের মধ্যে থেকো না, ফার্স্ট থিং ফার্স্ট। ইনফ্যাক্ট যদি কোনো ভালো টিচার হয়, অনেকে ভালো টিচার নয়, কিন্তু আমাকে অনেকে বলে যে আপনি কি রেকি আমাকে শেখাবেন? আমি বলি না, আমি কারণ বলছি তার, রেকি কিন্তু সবাই শেখার নয়, এটা কিন্তু এমন কোনো জিনিস নয় যেটা হরির লুটের মতো বিক্রি করা যায় বাজারে, এটা নয়, এটা ফ্যাক্ট না। আপনাকে রেকি শিখতে গেলে আগে আপনাকে সেই লেভেলের লোক হতে হবে, এটা প্রয়োজনীয় আছে। কারণ রেকি হচ্ছে একটা এমন মহাজাগতিক শক্তি, বেসিক্যালি এটা হচ্ছে সেই আদি শক্তিকে কল করা, যেটা দিয়ে আপনি ভালো কাজও করতে পারেন, খারাপ কাজও করতে পারেন। হ্যাঁ, এবার হচ্ছে যে যারা রেকি খুব ভালো জানে তারা কিন্তু এগুলো জানে, এগুলো করা যায়, ঠিক আছে? এখন আমি যদি কাউকে শেখাই, তাহলে তো সেই জায়গাটা আমাকে বুঝতে হবে,
সে কতটা সঠিকভাবে সেটাকে পালন করবে। ঠিক আছে, ইন জেনারেল দেখবেন যেখানে রেকি শেখানো হয় সেখানে এইসব জিনিস বলা হয় না। সব বলা হয় যে রেকি কখনো কোনো ক্ষতি করতে পারে না, কোনো কিছু করতে পারে না, না সবই করা যায়। ঠিক আছে, আমি এটা বলছি অন ক্যামেরা, সব করা যায়, হয়। ঠিক আছে, এখন কে কীভাবে ইউজ করবে সেটা কেউ জানে না, সেটা আলাদা। ঠিক আছে, যে জানে সে পারে, আমি জানি কিন্তু আমি করি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা জানি যারা নাকি ভালো জানে, ভালো জায়গা থেকে শিখেছে, তারা কিন্তু জানে। যখন জ্যোতিষ শেখা হয় তখন কে কদিন বাঁচবে, তার ছেলে হবে না মেয়ে হবে, এগুলো সবই আগে থেকে জানা যায়। হ্যাঁ, আইন হয়তো বলে যে আপনি বলবেন না, সেটা বলে না, সেটা আলাদা ব্যাপার। জানা সবই যায়, জানা যায় না এটা হয় না। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, হ্যাঁ, বন্ধুরা হয়তো সেটাও জানতে চাইবে। এই যে বশীকরণ যে একটা কথা আমরা ইউজ করি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পোস্টার, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখি, আচ্ছা আপনার কি মনে হয়, আপনি তো এই শাস্ত্র নিয়ে আছেন, বশীকরণটা কি বেশি দিন স্থায়িত্ব হয় বা এটা কতটা অথেন্টিক? বশীকরণ টেকনিক্যালি হচ্ছে এই যে রেইকি বললাম না এইমাত্র, এই রেইকি হচ্ছে যে আপনি ওই এনার্জিটাকে কল করে আপনি আপনার ইচ্ছাটা জানালেন, রেইকি করলো কাজ। বশীকরণ হচ্ছে প্রসেসটা আলাদা, ম্যাটারটা এক। ঠিক আছে, মানে ওটা হচ্ছে আপনি তন্ত্রক্রিয়া করে ওই একই যোগ্য করে, সিস্টেমটা একই, যোগ্য করে আপনি ওই জিনিসটাই বলছেন, মানে ওটাই ওখানে বলছিলেন, এটা এখানে বলছেন, একই কাজটা একই। এবারে আপনি যে বলছেন এই যে ক্রিয়াটা করলেন, এই ক্রিয়াটা কিন্তু রেকর্ডেড রইল। ঠিক আছে, আমাদের এই যে জন্মান্তরের যে রেকর্ড না, এগুলো সমস্ত চন্দ্র রেকর্ড রাখে, ওকে, মুন রেকর্ড রাখে। তো এবারে এই সমস্ত জিনিসগুলো কিন্তু রেকর্ডেড রইল। আপনি কারোর ক্ষতি করেছেন, এটা রেকর্ডেড, রাইট? এবারে সেই ক্ষতিটার জন্য কিন্তু আপনাকেও কিন্তু প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, এর পাল্টা আসবে। যদি তার ক্ষতিটা যত তাড়াতাড়ি যদি তার রিকভারি না হয়, আপনার কাছে কিন্তু সেটা সুদে আসলে ফেরত আসবে, শুধু ওইটুকু না, মানে সুদে আসলে ফেরত আসবে। ঠিক আছে, এটা হলো মেইন ব্যাপার। তো বশীকরণ করে কিছু দিনের জন্য ড্যামেজ করা যায়, পার্মানেন্টলিও করা যায়। যদি পার্মানেন্টলি আপনি সেই পার্টিকুলার চক্রটাকে ড্যামেজ করে দিতে পারেন তাহলেই সেটা হয়, কিন্তু এটা অনুচিত, অত্যন্ত খারাপ। যে করবে তার ক্ষতি, যে করাবে তারও ক্ষতি, মানে যে বলেছে করানোর জন্য তারও ক্ষতি হবে, আর যে করবে তারও ক্ষতি হবে, দুজনেরই ক্ষতি হবে। ঠিক আছে, তো স্যারের থেকে শুনলেন যে আমরা সব কিছু জানার পরেও যদি মানুষকে কোনো ক্ষতি করি, তাহলে আপনাকে কিন্তু লাভ মানে সুদ সহ আপনাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব বড় কথা। তাই আমাদের প্রত্যেককে ভাবা উচিত যে আমরা যে কাজটা করছি সেটা অন্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা। এইটা যদি আমরা একটু মেনে চলি, আমার মনে হয় আপনি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন, আপনার কোনো বাধার সম্মুখীন সেইভাবে হতে হবে না। তো এবারে আমরা যেটা আসব স্যারের কথায়, যে প্রত্যেকটা মানুষের সারা দিনে কি একবার আধ্যাত্মিক জগতের সাথে অ্যাটাচমেন্ট থাকা উচিত? অবশ্যই, টেকনিক্যালি সর্বমুহূর্তে থাকা উচিত, প্রতি মুহূর্তে থাকা উচিত। ঠিক আছে, মিনিমাম একবার তো অবশ্যই, কারণ আমাদের পেছনে যে এই যে চক্রগুলো যেগুলো থাকে না, এগুলোর মানে এক ভাষায় বলতে গেলে যাকে বলা যায় চাইনিজ গ্যারেন্টি আর কি। মানে আপনি যদি রেগুলার বেসিস না করেন, ওটা আবার পড়ে যাবে, আপনি ওইটা আর পারবেন না, টেনে উঠতে পারবেন না। এই যে যেটা বলছিলাম একটু আগে, সাবকনশিয়াস মাইন্ড, আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড কি করে, ও কনশিয়াস মাইন্ডের ডেটাটাকে ইন জেনারেল, ধরুন আমি বলছি যে আপনি সারাদিন ধরে পরিশ্রম করছেন, সারা দিন জেগে আছেন, রাত্রেবেলা ঘুমোচ্ছেন। আপনি যে দুপুরবেলা ঘুমোন, মানে ঘুমোলেই কাজটা হবে আর কি, সে দুপুরে ঘুমোলো হবে, রাতে ঘুমোলো হবে। তো সাধারণত ধরে নিচ্ছে আপনি দুপুরবেলা ঘুমোচ্ছেন না আর কি, জেগে আছেন, তো রাত্রেবেলা ঘুমোচ্ছেন। তো সারা দিনে আপনি যা কাজ করেছেন সব তো কনশিয়াস মাইন্ড রেকর্ড করেছে সায়েন্টিফিক্যালি। এখানে প্ল্যানেট আমরা আনছি না, ভুলে যান এখন। এবারে এই কনশিয়াস মাইন্ডের ডেটাটাকে সাবকনশিয়াস মাইন্ড ডাউনলোড করে। যখন আমরা যখন নাকি ডেল্টা স্টেজে চলে যাই, মানে ঘুমানোর একটা স্টেজ হয় তো, আলফা বিটা এগুলো থাকে, তো আমরা যখন একদম ঘুমিয়ে থাকি তখন এটা কিন্তু হয়। ঠিক আছে, ওই স্টেজে আমরা চলে যাই, তখন ওই জিনিসগুলো আমাদের আসে। তো ও যখন নাকি ডাউনলোড করে ও এটা বুঝতে পারে যে কতটুকু নেবে আর কতটুকু ত্যাগ করবে।
ধরুন আপনি এই যে আমরা বলছিলাম না একটু আগে যে রেকি করবার সময় মানে আমাদের যেগুলো শেখানো হয় যে সব সময় পজিটিভ জিনিস চিন্তা করো, এমনকি এটাও বলা হয় যে টিভি দেখো না, ঠিক আছে, টিভি দেখো না, বিশেষত খবরের চ্যানেল তো একেবারেই না, ঠিক আছে, আর টিভি সিরিয়ালও না। হ্যাঁ, যদি কোনো পজিটিভ কিছু হয়, ধরুন কোনো আধ্যাত্মিক কিছু হচ্ছে, সেগুলো দেখা যেতে পারে। কোনো অ্যাড ফ্যাড এগুলো দেখো না, এগুলো বলা হয়, কিন্তু এগুলো করা হয়। ইনফ্যাক্ট যখন নাকি এক একটা লেভেল যায়, আমরা তো অনেক শিখেছি, মানে মানি রেকি একটা আলাদা জিনিস হয়, নর্মাল রেকি আলাদা হয়, আরও হয়, করুণা রেকি হয়, কুণ্ডলিনী রেকি হয়, অনেক ধরনের হয়, ঠিক আছে। তো ওগুলো তো অনেক ছেড়ে দিন, প্রথম দিকেরগুলোই বলছি, মানে প্রথম দিকের যে রেকিগুলো হয় সেগুলোতেই বলে দেওয়া হয় হ্যাঁ এগুলো করবে না, ঠিক আছে। কারণ আমি বলে দিই, যখন রেকি হয়, ঠিক আছে, করা, তখন আমাদের ডিপেন্ড করে, অনেকে বলে 12টা, অনেকে বলে 24টা পয়েন্ট থাকে আমাদের শরীরে, যেখানে রেকি যে গুরু আপনাকে রেকি ধরুন লেভেল 1-এ যদি দিয়ে থাকে, তো লেভেল 1টা যেটা দেবে, তো সেইটা প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তো প্র্যাকটিস করার জন্য প্রত্যেক কটা পয়েন্টে না টাচ করতে হয়, টাচ করে 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 প্র্যাকটিস করতে হয়। আমাদের এখানে এই যে থ্রোট চক্র রয়েছে, এটাকে বলে বিশুদ্ধ চক্র, ঠিক আছে, এখানেও টাচ করতে হয়, ঠিক আছে। এবারে কি হয়, এবারে যেহেতু আমরা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত, আমরা কিন্তু ঋষি যুগে নেই, উই হ্যাভ নো ট্রেনিং অন দিস থিংস। আমাকে ওই জন্যই বলা হয় এটা সবার জন্য নয়। কেউ যদি ক্ষতি নাও করে না, তাও তার নিজেরও ক্ষতি হতে পারে, কারণ আছে, কারণ এগুলো একটা আলাদা ট্রেনিং লাগে, মানে আলাদা একটা বেস লাগে। হট করে গিয়ে শিখতে বসে গেলাম লেভেল 1, ওরকম নয়, না ওরকম নয়। ব্যাপারটা কি হয় আমি বলে দিচ্ছি, যখন নাকি এগুলো যখন নাকি হয় না, এবার আপনি সেই পাওয়ারটাকে টানছেন, এবারে যে নাকি অ্যাকচুয়ালি রেকি মানে আবিষ্কার করেছে, মানে করেছে আর কি, তো সে কিন্তু অনেক সাধ্য সাধনা করে, আমি ওগুলোর মধ্যে এখন যাচ্ছি না, সাধ্য সাধনা করে সেই শক্তিটাকে একটা সিদ্ধিকে সে প্রাপ্ত করেছে, যেটা জনকল্যাণে সে কিন্তু টেস্ট করে দিত, এখন তো সবাই দেয়, কিন্তু টেস্ট করে সে দিত। এবারে এটা কিন্তু সেই সিদ্ধি যেটা এক একজন ঋষি মুনিরা অনেক তপস্যা করে প্রাপ্ত করে, ঠিক আছে। এইবারে আপনি সেই সিদ্ধিটা অনায়াসে পেয়ে গেছেন, রাইট, ইউ ডোন্ট নো দ্য ইউজেস অফ ইট। এবার আপনি এক একটা চক্রতে হাত দিচ্ছেন, আপনি কিন্তু জানেন না চক্রগুলো কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে, রাইট। আচ্ছা, এবারে এই চক্রটা যখন অ্যাক্টিভেট হয়, এটাকে বলা হয় বিশুদ্ধ চক্র। আপনি যা বলবেন না এই মুহূর্তে এটা হয়ে যাবে। এবারে কি হয়, এবারে ধরুন আমি যদি স্টুডেন্ট হিসেবে বলি, আমার ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে আমার মা। আচ্ছা, সেকেন্ড স্টুডেন্ট হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, যিনি আমার নিউমোলজিক্যাল কনসালটেশনও করিয়েছিলেন। আমি তাকে করানোর সময় মানে ভালো করে চেক করি, তাকে দিয়েছি, একজনকে দিয়েছি, এই দুজনের বাইরে কাউকে দিইনি এখন পর্যন্ত। তো তাকে জাস্ট ওই লেভেল 1 দিয়েছিলাম, তো সেটা মানি রেকি লেভেল 1 দিয়েছিলাম, নর্মাল রেকিটা না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওকে বলে দিয়েছিলাম, দেখো এই মানি রেকি, কুণ্ডলিনী রেকি বা নর্মাল রেকি আলটিমেটলি তো একই, ওই একটাই তো লোক, মানে উপর থেকে আসবে সে আধ্যাত্মিক শক্তি, সে আদি শক্তি, একই তো পাওয়ার, দুটো তো আলাদা হয় না, ঠিক আছে। কালী আলাদা, দুর্গা আলাদা, শিব আলাদা, ব্যাপারটা তো এক। তো আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে তোমার কাছে পাওয়ারটা এসেছে, ঠিক আছে। সে যখনই আমার সঙ্গে ভিডিও কল উঠতো, মানে আমি তাকে কিছু করিনি, ঠিক আছে, ওঠার সঙ্গে সঙ্গে ওর হাত ফাত সব গরম হয়ে যেত, মানে আমি দেখলেও হাত ফাত গরম হয়ে যেত, ঠিক আছে। তো বলতে যে স্যার আপনি এলেই আমার হাত ফাত সমস্ত গরম হয়ে যায়, ঠিক আছে। আমি বলছি যে হ্যাঁ, তো কারণ কি, বলছে কিছুই না, তুমি এটা কারণ হচ্ছে তুমি আমাকে দেখলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে তুমি বুঝে গেছো তুমি রেকিটাই করবে, সঙ্গে সঙ্গে অটোমেটিক তোমার রেকি কল হয়ে যাচ্ছে, তোমার হাত গরম হয়ে গেছে, আর কিছু না। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564, এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। তো রেকি কি আমাদের হাতেই থাকে, হাতের বাইরে থাকে না? এটাও না, রেকি সব জায়গায় থাকে,
তো আমি চাইলেই আমি ওনার উপরে কি করে দিতে পারি, ওনার উপরে কি সবার উপরে কি করে দিতে পারি ইমিডিয়েটলি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম শেষের দিকে আসছি। আমার আর কয়েকটা প্রশ্ন রয়ে গেল, যে প্রশ্নটা আপনি একটু তাড়াতাড়ি সবাইকে জানাতে চাই। আমার সেকেন্ড যে প্রশ্নটা আছে স্যার, সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে, যেটা আমরা অনেকের থেকে শুনেছি, আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে পজিটিভ মাইন্ডটাকে ভাবি, তাহলে কি মনে হয় আপনার অনেক সমস্যা থেকে দূর হওয়া যায়? শুধু সকালবেলা কেন বলা হয়, কারণ সকালবেলা আমাদের মাইন্ডটা না ওই স্টেজটা থেকে উঠে আসছে, সেই সময় করলে অবভিয়াসলি ভালো হয়, কিন্তু প্রতি মুহূর্তে আপনাদেরকে ওটা করতে হবে, সেই সময় করলে শুধু হবে না, প্রতি মুহূর্তে সেটা করতে হবে, সেটা ভাবতে হবে, ঠিক আছে? এই করতে করতে দেখবেন একটা প্র্যাকটিস স্টেজে চলে আসবে, ঠিক আছে? ধরুন আমাদের যেমন নাকি একটা প্র্যাকটিস স্টেজে এসে গেছে, এখন আমি তো সারাদিন ধরে তো নেগেটিভের মধ্যেই থাকি, আর আমার কাছে যারা ক্লায়েন্ট আছে তারা তো সবাই তো নেগেটিভ, কিন্তু পজিটিভ না। সুস্থ রোগী তো ডাক্তারের কাছে আসবে না, তাই না? তো ডাক্তার যদি সুস্থ না থাকে তো মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো আমাদেরকে সবসময় আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যে এই নেগেটিভ আসলেও কিছু এসে যায় না, কিন্তু এটা আসতে দেরি হবে, টাইম লাগবে, ঠিক আছে? আর ওই যে বললাম রেইকিতে থ্রোট চক্র অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে? যা বলবে সেটা কিন্তু ফলে যাবে ইমিডিয়েটলি এবং সঙ্গে সঙ্গে ফলে যায়, সেই জন্য খুব সতর্ক থাকতে হয়। ওই জন্যই বলা হয় নেগেটিভ চিন্তা করো না, নেগেটিভটা ওই জন্যই বলা হয় করতে না, ঠিক আছে? তো এইটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আজকে আমরা আজ থেকে 10 বছর বা 20 বছর আগে চলে যাই, যখন দেখতাম এত খুন, মার্ডার, রাহাজানি, জখম, মানে বিভিন্ন ধরনের যত অ্যাক্টিভিটিগুলো এখন বেশি পরিমাণে হচ্ছে, যেটা বিগত দিনে হয়নি, এইটা হওয়ার কারণ কি? এইটা হওয়ার কারণ হচ্ছে যে দেখুন আগেকার দিনও খারাপ ছিল, এখনও খারাপ আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে আগেকার দিনে লোকেরা একটুখানি বেশি স্পিরিচুয়াল ছিল, একটুখানি ঈশ্বরকে ভয় পেত, বুঝতো, জানতো, কিছু নিয়ম আচার মানতো, ঠিক আছে? ভক্তিটা একটু ছিল, ঠিক আছে? এখন তারা আরও বেশি সায়েন্টিফিক হয়ে গেছে, তারা মানে না, তাদের খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলো নিয়েও অনেক জিনিস আছে, এক ধরনের ডোমেন হয়, আমি বলছি, সেটার নাম হচ্ছে আকাশিক রেকর্ডস, ঠিক আছে? আকাশিক রেকর্ডস আপনারা যদি ইউটিউবে সার্চ করেন পাবেন। কি হয়, ধরুন এগুলো নিয়ে অনেক পরে বলতে পারি আপনাকে, এগুলো অনেক আছে। তো এগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে মানে আপনি আমাদের যে অর্ডারটা নিয়ে আসছে যে ব্যক্তি, তার মনে কি গ্রাজেস আছে আপনি জানেন না, ঠিক আছে? আপনি তার হাত দিয়ে নিয়ে আসা খাবারটা আপনি ভক্ষণ করলেন, সেই গ্রাজগুলো কিন্তু আপনার ভেতরেও কিন্তু ঢুকলো, ঠিক আছে? এবার তার অ্যাকশন রিয়াকশনও কিন্তু পাবেন। এবং আমরা ওই জন্যই বলি, ধরুন যে রান্না করছে, যে রাঁধুনি রান্না করছে বাড়িতে, আপনি রান্না করতে পারেন, আপনার বাড়ির কাজের লোকও রান্না করতে পারে, ঠিক আছে? তারা যেন ঠিকঠাক থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে? তারপর ধরুন আমরা যখন নাকি খাবারে নুন দিই, নুনের একটা জিনিস থাকে, বাস্তবে দেখবেন নুন খুব ইউজ হয়, ঠিক আছে? নুন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নেগেটিভিটি টেনে নেয়, এটা নুনের একটা প্রপার্টি। ধরুন নুনের বাটিটা ধরুন খোলাই রয়েছে, 1 ঘন্টা ধরে রান্না হচ্ছে, সেই নুনটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, উইদিন 10 মিনিটস নেগেটিভ হয়ে যায়। ওই জন্য নুনটা ওপেন রাখে না, নুনটা ক্লোজ রাখে, হ্যাঁ, একটু চাপা দেওয়া থাকবে। এগুলো একটু মেনটেন করতে হয়। যে রান্না করছে তার সঙ্গে বেশি ঝগড়াঝাটি করা বা মন কষাকষি করা, বা তার যদি মন ভালো না থাকে, আপনি জানবেন আপনারও কিন্তু মন ভালো থাকবে না, কারণ ওই গ্রাসটা নিয়ে কিন্তু রান্নাটা করছে, ওই এনার্জিটা কিন্তু অটোমেটিক ঢুকে যাচ্ছে। ল অফ অ্যাট্রাকশন, অটোমেটিক ল অফ অ্যাট্রাকশন। আপনি ভেবে দেখুন, আপনি কনফিডেন্ট, আপনি জানলার পর্দাটা এক ঠেলা দিয়ে সরিয়ে দিতে পারবেন, আপনি জানলার পর্দাটা সরিয়ে দিতে পারবেন। মানে এখানে একটা খুব ভালো প্রশ্ন বললেন আপনি, যেটা খুব সুন্দর, দর্শক বন্ধুদের জানা উচিত, যে দেখা যাচ্ছে বাড়িতে যে রান্না করছে, রান্না করার সময় তার সাথে কোনো ঝগড়া বিবাদ বা কোনো কখনোই নয়, বাজে মন্তব্য এগুলো করা যাবে না, এগুলো উচিত নয়। আমাদের প্রত্যেকে জানা উচিত, যাদের বাড়িতে প্রত্যেকের ফ্যামিলি আছে, এটা এগুলোকে এড়িয়ে চলা, সেটা আমার মনে হয় সবার জন্য মঙ্গল, সবার জন্য। এবার আপনি হয়তো করেননি, হয়তো ওর বাড়িতে হয়েছে, সেটাও হতে পারে প্রবলেম, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি হয়, খাওয়া দাওয়ার এটা কিন্তু থাকে। এই যে আকাশিক রেকর্ডস আপনাকে বললাম না একটু আগে, আকাশিক রেকর্ডস হচ্ছে এমন জিনিস যে পার্টিকুলার কোনো একটা জায়গাতে বা
কোনো একটা কিছুতে যদি আপনার কোনো কিছু সোল রিলেটেড কিছু ডিস্টার্বেন্সেস হয়, আরও অনেক আছে ডিস্টার্বেন্সেস হয়, সেগুলো না ধরা পড়ে, ঠিক আছে? এরকম অনেক ইউটিউব আপনি পাবেন যেখানে নাকি আকাশিক রেকর্ডস নিয়ে অনেক কিছু অনেকে বলেছে। আমি যদি আকাশিক রেকর্ডসের এক্সপার্ট নই, বাট আমি এমনি এটা তুললাম এই কথাটা, যে ওখানে দেখবেন আছে, সে বলছে যে খাবার দাবার খাওয়ার পরে আমার এমনি শরীরটা ঠিক ছিল, তারপর থেকে হঠাৎ করে না হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে, যেটা কোনো এক্সপ্লেনেশন নেই। মানে খাবার থেকে পেট খারাপ হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে না, ঠিক আছে? তো এবারে এরকম অনেক কিছু হয়েছে। তারপরে যারা নাকি আকাশিক রেকর্ডের এক্সপার্ট আছে তাদের কাছে যখন গেছে, তারা যখন নাকি তার রেকর্ডটা ওপেন করেছে, কিছু কিছু খুব ইনটিউটিভ লোকজন হয়, তো ওরা বুঝতে পারে। তখন দেখছে যে ব্যক্তি তার সামনে এসে বসেছেন তার পাশে আরেকটা চেয়ার ছিল, সেটা ফাঁকা, কারণ একাই এসছেন ব্যক্তি। যখন তার আকাশের রেকর্ডটা খোলা হয়েছে তখন দেখছেন যে তার পাশে আরেকজন ব্যক্তিও বসে আছে, যেটা উনি খালি দেখতে পাচ্ছেন, ওই ব্যক্তি দেখতে পাচ্ছেন না। তখন ওনাকে বললো যে আপনি কে? বললো যে ওনার এনার্জিটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি ওনার কাছে আছি, ঠিক আছে? তো বলা হলো যে আপনি তাহলে ওখান থেকে চলে যান। বলছেন না, উনি তো আমাকে ছাড়তে চান না। বললেন আপনি কি করে এলেন? তখন বললো যে ওই যে উনি শ্মশানের ধারে যে আইসক্রিমওয়ালাটা ছিল না, ওর কাছ থেকে আইসক্রিম খেত, আমার দেখে পছন্দ হয়ে গেছে, আমি চলে এসেছি, ডান। এবারে তখন সেই ব্যক্তি, আমি জাস্ট একটা ইউটিউব ভিডিওর আমি একটা জিনিস বলছি আর কি, এবং অনেক ক্লিপিংস পাবেন। সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় কাজ করেন? বলে যে আমি এখানে কাজ করি। বলছে এই রাস্তায় কি শ্মশান পড়ে? বলছে যে হ্যাঁ পড়ে। বলছে আপনি কি ওখান থেকে কখনো আইসক্রিম খেয়েছেন? বলছে আমি রেগুলার খাই। তখন বলছে আর খাবেন না, ঠিক আছে? তখন বলছে যে আচ্ছা, তখন ওই আরেকজন যে আছে তাকে বলে যে আপনি তাহলে এখন চলে যান। বলছে না, আমি এভাবে তো যাব না, আমি এখন থাকবো। এবারে হচ্ছে যে ওদের কিছু ক্ষমতা থাকে, একবার যদি দেখুন, আপনি না স্পিরিটকে কল করতে পারেন, কিন্তু স্পিরিটকে ভাগাতে পারবেন না, সেটা ওরা নিজেদের ইয়েতে যায়, ডিপেন্ড করে, যদি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেউ হয়তো করতেও পারে। কিন্তু এই যে ক্ষেত্রটা হলো, এবারে ওনাকে গাইডেন্স দেওয়া হলো, আপনি এক কাজ করুন, ওটা তো এনার্জি, ওটা ব্যাড এনার্জি ঢুকেছে, আপনি খাওয়াটা বন্ধ করুন এবং আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ওই জায়গাটা মেরামত করুন। যেই নাকি মেরামত হবে ওই এনার্জিটা চেঞ্জেস হয়ে যাবে। মানে বেসিক্যালি হাঁটুতে হয়েছে, মানে ওর পেছনের মূলাধার চক্রটা ডিস্টার্ব করিয়েছে, ঠিক আছে? তো মূলাধার চক্রটা ডিস্টার্ব করেছে, এবার সেটাকে আপনি রেকটিফাই করলে ওই জায়গাটা যখন রেকটিফাইড হয়ে যাবে, অটোমেটিক দেখবেন ব্যথাটা চলে গেছে। তাকে যদি আমি বলি যে আমি একজনকে দেখেছি, তাহলে তো সে তো পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা বলা যাবে না। তো সেটা যখন বলা হলো, তারপর সে করলেই বা আস্তে আস্তে সেগুলো আর কি হয়ে যাবে, ঠিক আছে? তো এবার যেটা আমরা জানতে পারছি যে আধ্যাত্মিক জগৎ বলে যে একটা বিশাল জগৎ আছে, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, হয়তো সেটা চোখে দেখা যায় না, তো ওটা তো একটা বিশ্বাস রাখতে হবে, ট্রাস্ট ইজ দ্য মেইন ফ্যাক্টর। একটা কথা একটু জানি যে আজকে কি এটারও অভাব হওয়ার জন্য মানুষের সমস্যা তৈরি হচ্ছে, যে আমরা সন্ধ্যাবেলা দেখতাম যে মায়েরা সন্ধ্যা প্রদীপ দিত তুলসী তলায়, এবং সন্ধ্যা যে আপনাদের যেটা শঙ্খ বাজাতো, একদম ওটা অভাব হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা টিভি প্রোগ্রামে দেখেছি আর কি, আশা করি সেটা ঠিকই, মানে কেউ তাদেরকে ভেরিফিকেশন করছে না, বাট যেখানে দেখিয়েছে আর কি, আমাদের যিনি ছিলেন মানে শিরডি যে সাই বাবা, ঠিক আছে, হ্যাঁ, যিনি খুবই বিখ্যাত এবং বড় একজন সিদ্ধ পুরুষ ছিলেন। তো তার ক্ষেত্রেও এরকম হয়েছিল যে তার কাছে একদিন একজন এসেছিলেন যার বাচ্চা হচ্ছিল না, ঠিক আছে? তো উনি দেখতে পেয়েছিলেন যে ওনার পূর্বজন্মে কিছু কুকর্ম ছিল সেই মহিলার, যার জন্য হচ্ছে না। এবার কুকর্ম থেকে, সেই ব্যাড এনার্জি থেকে একটা ব্যাড ভাইব তার জেনারেট হয়েছিল। যখনই তার বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়, সেই রাক্ষস বা যেটাই বলুন, ঠিক আছে, সেই ব্যাড ভাইবসটা এসে সেটাকে ড্যামেজ করে দেয়, ঠিক আছে? এবার যখন নাকি উনি সাই বাবার কাছে গেছিলেন, তখন সাই বাবা সেটা দেখেছিলেন, দেখে বলেছিলেন যে ঠিক আছে, এবারে আমি ব্যবস্থা করছি এটা, ঠিক আছে, তুমি চলে যাও।
তো এবারে যখন নাকি আবার ওই রকম ঘটনা ঘটলো তখন উনি তার প্রতিরোধ করেছেন অনেক ক্ষমতা দিয়ে, ঠিক আছে। এবং মানে সেই সিরিয়ালে দেখিয়েছিল একটা ভূত আর কি, বা একটা রাক্ষসী বলতে গেলে কি, যেটা কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে। বেসিক্যালি টেকনিক্যালি যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে আমাদের কর্ম কিন্তু আমাদের পেছন পেছন যায়, ঠিক আছে, এটা কিন্তু যায়। আপনার যা যা আজকে হচ্ছে সব কিন্তু ওর জন্যই হচ্ছে। এই যে ল অফ অ্যাট্রাকশন, আপনি ঝট করে রেজাল্ট পাবেন না, কারণ আপনি জন্মান্তর ধরে চলছে, এখনও আপনি নেগেটিভে রয়েছেন। এটার জন্য আপনাকে যেমন নাকি এগুলো স্পিরিচুয়াল মেডিটেশন প্র্যাকটিস করতে হয়, তার সঙ্গে রেমেডিস লাগে। যেমন আমার এখানে যেমন সিদ্ধমালা থাকেই সবসময়, তো এখানে আপনার রেমেডিস লাগে, যেমন একমুখী, দুমুখী, তিনমুখী রুদ্রাক্ষ যেগুলো হয়। যেমন একমুখী রুদ্রাক্ষ হচ্ছে শিবের রুদ্রাক্ষ, ঠিক আছে, শিবের একটা আশীর্বাদ পাওয়া যায়, স্ট্রেস অ্যাংজাইটি থেকে রিমুভ করে, ভালো ঘুম দেয়, ঠিক আছে, এবং সমস্ত রকম নেশা বা অ্যাডিকশন থেকে ছাড়ায়। দুমুখী রুদ্রাক্ষ আপনার পূর্বজন্মের যত কুকর্ম আছে সেগুলোকে কাটায়, প্লাস রিলেশনশিপ সেক্টরটাকে ভালো করে। তিনমুখী রুদ্রাক্ষ আপনার যদি কোনো কার্মিক ডেপস থাকে, কার্মিক ডেপস কীরকম, আপনি কারোর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলেন, দেবেন বলেছিলেন, দিতে পারেননি, আপনার সময় হয়ে গেছে, আপনি চলে গেছেন, ঠিক আছে। এবারে কি হয়, এবার সেই ব্যক্তি তার যা কর্ম আছে সেই অনুযায়ী সেও একদিন চলে গেছে। এবারে আমরা দেখবেন গীতাতে পড়েছে, মানে গীতাতে রয়েছে এটা, যাওয়ার সময় তুমি যা ভাববে সেটাই তুমি পরের জন্য হবে। এবারে সেটাই হয়ও, মানে এটা যদি আপনি পাস্ট লাইফ রিগ্রেশন করেন আপনি জানতে পারবেন সেগুলোই হয়। তো এবারে যেই ব্যক্তি ধান নিয়ে চলে গেছে সে কি ভেবে চলে গেছে তো আমি জানি না। আচ্ছা, এবারে তার কর্ম অনুযায়ী সে একটা জনিতে কোনো একটা জায়গায় হয়তো জন্ম নিয়েছে বা নেবে, এবার এর কর্ম অনুযায়ী যাবে, ঠিক আছে। এরকম নয় যে নেক্সট বার্থে দুজনের আবার দেখা হবে, সেটা নাও হতে পারে, সেটা 10 জন্ম 15 জন্ম বাদেও হতে পারে, ঠিক আছে। এই যে তুমি যে টাকাটা নিলে আর টাকাটা দিলে না, এটার যে গ্যাপিংটা হলো না, এটা সুদে আসলে কিন্তু শোধ করতে হবে। আচ্ছা, তার মানে কেউ যদি ভাবে যে আমি কারোর থেকে টাকা নিয়েছি, আমি না দিয়ে আমি চুপচাপ আছি, এইটার জন্য আমি চলেই গেলাম, সেটা হবে না। এবং এই কারণেই আমরা আমাদের কার্মিক ডেপস থেকে কোনোদিনই রিমুভাল হতে পারি না, কাজই বারবার আসতে হয়, সেই জন্যই রুদ্রাক্ষ লাগে। এই কার্মিক ডেপসটাকে, এই কর্মটাকে কাটাতে হয়। নিজেকেও স্পিরিচুয়াল, এই নয় যে আজকে পড়লেন মানে কালকে আপনার জন্ম হবে না, এরকম নয়, এরকম হতে থাকবে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা কমতে থাকবে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6th ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যে এখনকার দিনে প্রত্যেকের কাছে কম বেশি একটা জন্মর যে কুণ্ডলী বলা হয়, তো সেটা অনেকেই অনেক জায়গা থেকে করে, কেমন? তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যে বিচারটা করছে, তো যারা যাচ্ছে তারা কিন্তু অ্যাকুরেট জন্ম সময়টা ঠিক না বলাতে দেখা যায় তাকে যে বিচারটা করা হচ্ছে, যে কুষ্টিটা করা হচ্ছে, সেটা অনেক সময় ঠিক হচ্ছে না। হ্যাঁ, এটা হয়। তো এই যে আমরা বলি যে তার অ্যাকচুয়াল জন্ম আমরা কোন সময় থেকে ধরতে পারি? দেখুন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তাও আমি বলি এটা হচ্ছে মেইনলি যেটা ধরা হয়, একজন শিশু যখন জন্মায়, অনেকে বলে যে শিশু যখন জন্মে গেল সেটাই হচ্ছে আমার বার্থ টাইম। টেকনিক্যালি ওটা হয় না, কারণ হচ্ছে শিশু যখন জন্মায় তখনও কিন্তু মায়ের নাড়ির সঙ্গে তার টান একটা থাকে, কাজেই সমস্ত অক্সিজেন সব কিছু কিন্তু সে মায়ের থেকেই তখন পাচ্ছে বা পায়। যতক্ষণ না সেই নাড়িটা কাটা হয়, কাটার পরেও আপনি যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন দেখবেন কাটার পরেও কিন্তু ভেতরে যতটুকু অক্সিজেন প্রিজার্ভ থাকে তাতে সম্ভবত, আমি ঠিক এক্সাক্ট জানি না, সম্ভবত 7 মিনিট বোধহয় একটা বাচ্চা বাঁচতে পারে।
ঠিক আছে। তো কাটার পরে ওই জন্য যে ডাক্তার থাকেন আর কি, দেখবেন সে না উল্টো করে দেয়, উল্টো করে পেছনে একটা চাপড় মারে। ওই চাপড় মারলে কি হয়, ওই যে জমাট যা যা মাল হতে হয় ওটা বেরিয়ে যায়। এবারে ও শ্বাস নিতে শুরু করে, আর তখনই বাচ্চাটা কেঁদে ওঠে টেকনিক্যালি। ঠিক আছে, ওই যে কেঁদে উঠলো, ওই যে সময়টা হলো, দ্যাট ইজ অ্যাকচুয়াল বার্থ টাইম। ভূমিষ্ঠ হলো, ঠিক আছে, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল বার্থ টাইম। ঠিক আছে, এবার হচ্ছে যে বার্থ টাইম যাই থাকুক, যদি আপনার কর্ম যদি গন্ডগোল হয়ে যায় না, ওই একটা গন্ডগোল করে দেবে। এবার ধরুন আপনার হস্তরেখা আর যে চার্ট দুটোর মধ্যে কিন্তু ভ্যারিয়েশন হয়। ঠিক আছে, চার্ট হচ্ছে এই মুহূর্তে জন্মের সময় স্কাইয়ে যে পজিশনে প্ল্যানেটগুলো ছিল সেটার একটা প্রতিচ্ছবি। সেই অনুযায়ী আমি কিছু ক্যালকুলেশন করে বললাম তোমার এটা হবে ওটা হবে না, এগুলো বলে দিলাম। কিন্তু এবার ধরুন সেই ব্যক্তি অনেক ভালো কর্ম করেছে, তার হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু চার্টে পাবেন না, সেটা হাতে দেখাতে পাবেন। ঠিক আছে, সেটা চেঞ্জ হয়ে যাবে। এমনকি সে যদি কুকর্ম করে সেটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এবারে এই জিনিসগুলো ওই জন্যই বলা হয় যে যারা নাকি ধরুন সিদ্ধ বা খুব বড় সাধক হয়, তাদের ছক মিলিয়ে কিছু লাভ হয় না, কারণ তাদের ছক মিলিয়ে আপনি কিছু পারবেন না বার করতে। কারণ তাদের ছক যে কথা বলছে সেই অনুযায়ী আপনি নিজেকে হয়তো মেলাতে পারবেন না, কারণ তারা কর্ম দিয়ে সেই জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছেন, তাদের হস্তরেখা চেঞ্জ হয়ে গেছে, সেটা সেই সময় চার্টের সঙ্গে নেই। কারণ আমাদের কিন্তু ঈশ্বর কিন্তু কর্ম দিয়ে নিজে ভাগ্য চেঞ্জ করারও কিন্তু অধিকার দিয়েছেন। কিন্তু আমরা যেটা করে থাকি, বিশেষত অ্যাস্ট্রোলজিদের কাছে যখন কেউ যায়, আমার কাছেও যখন আসে, আপনি কিছু রেমেডি দিয়ে দিই। দে নিড রেমেডিস, হ্যাঁ, রেমেডিস আর নেসেসারি। ইভেন আই এম হ্যাভিং দ্য রেমেডিস, আমিও রেমেডি পড়ি, কিন্তু রেমেডি পড়লেই যে হয়ে যাবে তা না, নিজেকেও কিন্তু সতর্ক থাকতে হবে, নিজেকেও কিন্তু সেই জায়গাটা কিন্তু রেকটিফাই করতে হবে, যেটা সহজলভ্য যতটা হয় তার মধ্যে লোকেরা করার চেষ্টা করে, কাজে প্রবলেম থেকে কোনোদিনই বেরোতে পারে না। তাহলে যারা এই যে কুষ্টিটা করছে সেটা কি অ্যাকুরেট কুষ্টি? সবাই তো সেটা ভেবেই এগোচ্ছে। হ্যাঁ, অ্যাকুরেট কুষ্টি ভেবেই তারা এগোচ্ছে। ঠিক আছে, তাতে যতটুকু সঠিক নাও হতে পারে, ধরুন যদি সঠিকও হয়, কিন্তু যদি আপনি নিজের মতো যদি জিনিসগুলো যদি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনি সেই ফল পাবেন না। যেমন নাকি শনির সাড়ে সাথীতে বলাই হয় যে অবশ্যই যেন নিরামিষ খাওয়া হয়, এবং দেখবেন যে শনির সাড়ে সাথী হলে যে সবার খারাপ হয় তা না। ঠিক আছে, কিন্তু যদি নিরামিষ খাওয়া হয়, নিয়মকানুন যদি মেনে চলেন, এবং সবার সঙ্গে যদি সৎ ব্যবহার, ভালো করে কথা বলা, ঠিক আছে, অ্যাটিটিউড অলসো ম্যাটার্স, যদি করা হয়, তাহলে দেখবেন শনির প্রকোপ কিন্তু কমে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা আসি, যেটা হচ্ছে যে যেটা ম্যাক্সিমাম আজকের দিনে ঘটছে, যে বাবা মায়েরা সবাই দেখাশুনো করে বিয়ে দিচ্ছে, কুষ্টি মিলিয়ে বিয়ে দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে ডিভোর্স হচ্ছে। এই জায়গাটা কিভাবে রেকটিফাই করা যায়? এই জায়গাটা হচ্ছে একমাত্র যতক্ষণ না আপনি স্পিরিচুয়াল হবেন ততক্ষণ কিন্তু রেকটিফাই হবে না। স্পিরিচুয়াল মানেটা কি? বেসিক্যালি আমরা যেটা বলি না যে আমরা আগে হিউম্যান, তারপর উই আর স্পিরিচুয়াল। অ্যাকচুয়ালি এটা ভুল, আমরা হচ্ছে উল্টো। বেসিক্যালি উই আর স্পিরিচুয়ালস, উই আর স্পিরিটস অ্যান্ড ট্রাইং টু বিইং এ হিউম্যান। ঠিক আছে, কারণ আমরা তো এসেছি ওই জগৎ থেকে, আমরা তো এখান থেকে আসিনি, আমরা এসেছি ওই জগৎ থেকে, এখানে এসেছি, এখানে মনুষ্য জনি নিয়ে জন্মগ্রহণ, বাঘ পশু হতে পারতাম, তো মনুষ্য জনি নিয়ে জন্মগ্রহণ করেছি, মনুষ্য হওয়ার চেষ্টা করছি। তো মনুষ্য যদি হতে হয় ঠিক করে, মানে মান আর হুঁশ যদি থাকতে হয়, তাহলে কিন্তু সেই স্পিরিট গাইডকে আপনাকে কিন্তু সবসময় সেই অনুযায়ী সেই মতে চলতে হবে, কারণ স্পিরিচুয়াল হলেই আপনার মধ্যে সংযমতা আসবে। দেখবেন সাই বাবা একটা কোটেশন আছে, দেখবেন শ্রদ্ধা এবং সবুরি, ঠিক আছে, অর্থাৎ শ্রদ্ধা এবং বিশ্বাস এবং আপনার সংযম। ঠিক আছে, আপনি যদি সেটা না রাখতে পারেন যে কোনো জিনিসের প্রতি, হট করে ধরুন কারুর দেখা গেল যে বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হয়ে গেল ডিভোর্স। আরে ডিভোর্স কেন হবে? ঠিক আছে, তোমার চার্টে যাই লেখা থাক, ফরগেট অ্যাবাউট দ্য চার্ট পার্ট। ঠিক আছে, একটা মানুষের সঙ্গে তুমি এতদিন থেকেছো, হ্যাঁ, তুমি হট করে তার থেকে তুমি সরে যাবে? আমার এখানে এরকম ক্লায়েন্ট এসেছেন, মানে যখন বিয়ে হয়েছিল তখন ছেলের লাখ লাখ টাকার চাকরি ছিল, বিয়ের পরে চাকরি চলে গেছে, বউ ছেড়ে দিচ্ছে। কেন? ওয়াই? তাহলে কি টাকার জন্য এসেছিল? কিছু প্রাপ্তির জন্য এসেছিল? বিয়েটা কিন্তু কোনো ডিলিংস না। ঠিক আছে, তো বিয়েটা হচ্ছে ভালোভাবে দুজনে যাতে থাকতে পারে। হ্যাঁ, আর এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি বিয়ে সবসময় বাইরের লোকের জন্যই ভাঙে, বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোক বলতে হাজব্যান্ড ওয়াইফের বাইরে যারা আছে,
প্রত্যেকে, কেন তারা সেই সংসারে হয়তো জানে না বা জানে বা এসে কিছু একটা বুঝিয়ে দিয়ে গেল, তারপরেই ঘটনাগুলো সমস্ত রকম ঘটনা ঘটতে থাকে। এগুলোর জন্য বাস্তু ডিফেক্টও থাকে, চার্টও ঠিক করতে হয়। সব থেকে বেশি হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। এটা যদি চেঞ্জ হয় না, অনেক কিছু রেকটিফিকেশন হয়ে যায়। কিন্তু আপনি দেখবেন আগেকার দিনে অনেক আছে, মানে আপনি ধরুন আমি আপনাকে বলছি এখনও যে বড় বড় অনেক আশ্রম আছে, ঠিক আছে, সেখানে তো সবাই আধ্যাত্মিক আলোচনা করে, হ্যাঁ ঝগড়াঝাটি হতেই পারে সেখানে, ঠিক আছে, কিন্তু খুব খারাপ কোনো কিছু ঘটনা কি ইন জেনারেল ঘটে আমরা খুব একটা পাই না, ঠিক আছে। আপনি যদি ওখানকার কোনো বাস্তু দেখেন, আমার মনে হয় না ওখানে বাস্তু মেনে বাস্তু করা হয়েছে, ঠিক আছে, তাহলে তারা কী করে ঠিক থাকে, প্রশ্ন তো সেখানেও আসে। আজকে ধরুন যারা বিদেশে থাকে, বিদেশে আমার অনেক ক্লায়েন্টস আছেন, সেখানে যারা বাস্তু ধরুন কোনো একটা বাড়ি কিনলো, ওখানে ধরুন নর্থে বা নর্থ ইস্টে ধরুন বাথরুম রয়েছে, ঠিক আছে, সাউথ ওয়েস্টে বাথরুম রয়েছে, যেটা দেওয়া উচিত নয় বলা হয়, তো তাহলে তো উন্নতি হচ্ছে। তাহলে কী হবে, জিনিসগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। এবার আমি নিজে একজন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ হয়ে আপনাকে এই কথাগুলো বলছি, অনেস্ট অ্যাস্ট্রোলজার হলে এগুলো বলবে, আর ডিসঅনেস্ট হলে বলবে না। সে বলবে না না ওটা নেই, আপনি রেমেডি করুন, হয়ে যাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে, ওইভাবে হয় না। একটা কেরিয়ারের সাথে বা একটা ফ্যামিলি যখনই তাদের মধ্যে একটা সংঘবদ্ধ হলো, তার সাথে যেখানে তারা থাকছে সেই বাস্তুটাও কি একটু দেখে নেওয়া, বাস্তু দেখে নেওয়া উচিত, সম্পর্কটা দীর্ঘদিনের জন্য তাদের লাইফস্টাইল ঠিক করা উচিত, রুটস যেন না ভুলে, স্পিরিচুয়াল ওয়েতে যতক্ষণ না হচ্ছে না সেই সংযমতা আসবে না, অস্থিরতা থাকবে। অস্থিরতা থাকলে কাজ হবে না। কারণ যখনই আমরা নিজেদেরকে মেডিটেট করব, তখনই আমাদের কি হবে, আমাদের এই যে চক্রগুলো যখন নাকি মেডিটেট করে আপ হয় না, তখন এই যে রসটা না, এটা নিচ থেকে উপরে তখন উঠবে যখন আপনি পুরো শান্ত থাকবেন। যখন মন অশান্ত হয়ে যায় না, তখন ওটা নেমে যায়, ওটা উঠে না। সেই জন্যই বলা হয় নেগেটিভ কোনো জিনিসের মধ্যে থেকো না। বা আমি যদি টিভি দেখি, আমি রোজ টিভি দেখি, রোজ খবর শুনি, রোজই জানি যে এখানে মারছে, ওখানে খুন করছে, হরতাল করছে। যারা দেখবেন হরতাল করছে না, তাদের দেখবেন কোনোদিনও যে কাজের জন্য, আমি কোনো কাজ বলছি না এখানে, এখন আপনারা জানেন অনেক কিছুই চলছে, দেখবেন কোনোদিনই ওরা সাকসেস পাবে না, পাবে না, পাবেও না। আমি এটা বলেই দিচ্ছি, পাবে না। এর কারণটাও বলে দিচ্ছি। কারণ যখনই আপনি কোনো জায়গায় হরতাল করছেন, ঠিক আছে, আপনি চেঁচামেচি হয়ে উল্লোড় করছেন, আপনি ভালোর জন্য করতে পারেন, খারাপের জন্য করতে পারেন, দুটো কাজের জন্যই করতে পারেন। ধরে নিচ্ছি আপনি ভালোর জন্যই করছেন, কিন্তু যেহেতু আপনি চেঁচামেচি করছেন, ইউ আর কলিং দ্য নেগেটিভ এনার্জি। এবার আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড, বেসিক্যালি দিস ইজ দ্য গড, এবং আমাদের যে ইউনিভার্স আছে না, ইউনিভার্স কিন্তু এটা বিচার করতে পারে না যে তুমি ভালো না খারাপ কোনটাকে চাইছো। ইউনিভার্স খালি এটা জানে, সে হচ্ছে মানে বিশ্ব মা, ঠিক আছে, তুমি তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। মানে ওখানে ওই রিসাইকেল বিন কনসেপ্টটা নেই। মানে আমি উইন্ডোজ থেকে একটা ডিলিট করলাম, রিসাইকেল বিনে রইলো, আর পরে চাইলে আবার ওটাকে ফেরত নিয়ে আসলাম, ওই জিনিসটা কিন্তু নেই। যেটা ডিলিট ওটা ডিলিট, যেটা আছে সেটা আছে, ঠিক আছে, এরকম কনসেপ্টে চলে আর কি। যাই হোক, আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। এবার আমার একটা প্রশ্ন রাখছে যে এই সংখ্যা তত্ত্ব বা আমরা যেটা মোবাইল ইউজ করছি, এই সংখ্যা তত্ত্বর সাথে আমাদের কেরিয়ারের কতটা হ্যাঁ, এবার হচ্ছে যে আমাদের হচ্ছে মেইন জিনিস হচ্ছে আপনার কমিউনিকেশনস, ঠিক আছে। আমরা যেটা বলে থাকি, এই যে নামটাকে রেকটিফাই করাতে বলি, কেন বলি, ঠিক আছে, কারণ হচ্ছে আপনার লাইফে যদি চ্যালেঞ্জেস বেড়ে যায়, তাহলে আমি কিন্তু কখনো বলিনি প্রবলেমস, হ্যাঁ, প্রবলেমস ইজ এ নেগেটিভ ওয়ার্ড। হোয়েন ইউ সে প্রবলেমস না, রাত্রেবেলা এটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ডাউনলোড করবে। সো যখন প্রবলেম থাকে না, ও কিন্তু সলিউশন খুঁজে পায় না। ও যখন কোনো কিছু চ্যালেঞ্জ পায় না, তখন ও ভাবে যে চ্যালেঞ্জটা কী করে ওভারকাম করবো, কারণ হ্যাঁ অলওয়েজ। সো কখনো প্রবলেম, ইস্যু, এই জিনিসগুলো বলবেন না, বলবো চ্যালেঞ্জেস, ঠিক আছে। নিজেকে একটুখানি পরিণত করুন চ্যালেঞ্জেস। তো এই যে চ্যালেঞ্জেসগুলো যেগুলো আসবে, ঠিক আছে, সেগুলোকে আপনি ওই ধ্যান জপ করে, হঠাৎ করে কেউ ধরুন 25 বছর 30 বছর 35 বছর বয়সে ধ্যান জপ করলেও কিছু করতে পারবে না। এগুলো আগে থেকে করতে হবে, ঠিক আছে, বহু বছর ধরে করলে তবে কি হবে। সেই জন্য কিছু রেমেডি লাগে। আমরা নামটাকে চেঞ্জ করি, অনেকে আমার কাছে আসে বলেন নামটা চেঞ্জ করলেই তো হয়ে যায়, মানে অনেক ইউটিউবে দেখেছে, আর তো কিছু লাগে না। আমি নিজে নিউমোলজিস্ট হয়ে বলছি, জিরো হবে, জিরো। আই এম টেলিং ইউ দ্য রিজন বিহাইন্ড দিস। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান, ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান, এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড,
অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। নাম হচ্ছে একটা মেন্টাল রেমেডি, মেন্টাল। আপনি নামটা চেঞ্জ করলেন, কাগজটা আলমারিতে তুলে রেখেছেন, কিচ্ছু হবে না। আমি বলেছি নাম চেঞ্জ করে নামটা রেগুলার বেসিসে লিখবেন। কেন? এবং তার সঙ্গে সিগনেচার জানেন তো একটা কোড হিসেবে কাজ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের জন্য। ও না ওটাকে দেখে নেয়, দেখে নিলে ও কি করে, ও সেইটাকে নিয়ে নেয়, ঠিক আছে, নিয়ে ওইটাকে প্রসেস করতে থাকে যে এখন থেকে ওর নাম হচ্ছে এটাও প্রসেস করতে থাকে। তো যদি ও প্রসেস করতে না পারে তো ওই রিলেটেড ভাইবসগুলো এখান থেকে বেরোবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি রোজ প্র্যাকটিস করেন না। সাধারণত 30 বছর 40 বছর বয়সে এসে সারাদিন ধরে সে কাজ করছে, সে কখন প্র্যাকটিস করবে? পারবে তো না, ঠিক আছে। তাহলে তাকে একটা ফিজিক্যাল রেমেডি দিতে হয়। তো ফিজিক্যাল রেমেডি হচ্ছে সেটা ক্রিস্টালস হতে পারে, জেমস্টোন হতে পারে, রুদ্রাক্ষ হতে পারে, এনিথিং ইট ক্যান বি। তো সেইগুলো যদি সেটা না হয়, তার বডির সঙ্গে যদি সেটা টাচ না হয়, তাহলে ফিজিক্যালি সে চক্রটাকে আপ করার জায়গাটা সে পারবে না বা পাবে না। যতক্ষণ না সেই জায়গাটা আসছে ততক্ষণ শুধু নাম চেঞ্জ করে কী হবে? কিছু হবে না। তার বাড়িতে ধরুন বাস্তু ডিফেক্ট আছে, ঠিক আছে, সে লিখতে বসেছে, দেখা গেল যে তার আরেকজনের শরীর খারাপে বসে আছে, সে ওইটাকে সামলাবে না, এটা লিখবে, ওটাই করতে পারবে না, ঠিক আছে। তার ঘড়ি হচ্ছে কালচক্র ধরুন কালচক্র ভুল, ঠিক আছে। ধরুন কারুর বাড়িতে দেখা গেল যে একটা ঘড়ি রয়েছে, সব ডিজাইনার ক্লক কেনে, ঘড়ি রয়েছে, ঘড়িতে কোনো নাম্বারই নেই, মানে ওয়াল ক্লক বলছে। দেখবেন তাদের বাড়িতে যে কোনো ব্যক্তি চলে আসে উইদাউট এনি ইনভাইটেশন। আচ্ছা, এটা বাই ডিফল্ট হবেই হবে, কনফার্মড, ঠিক আছে। কারুর বাড়িতে হয়তো দেখবেন কোনো ঘড়িই নেই, দেখবেন কোনো ডিসিপ্লিন নেই। বলতে খারাপ লাগে, বাট এটা হয়। মানে ধরুন 10টার কাজটা সে 12টায় করছে, 3টের সময় খাচ্ছে, 4টের সময় খাচ্ছে, কোনো ডিসিপ্লিন নেই, ঠিক আছে। যখন তখন বেরিয়ে যাচ্ছে, যখন তখন ঢুকছে, এই জিনিসগুলো হয়, ঠিক আছে। ঘড়ির রং প্লেসমেন্ট রয়েছে। পশ্চিম দিকে ঘড়ি শনিকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। পশ্চিম দিকে ঘড়ি, যেদিকে ঘড়ি লাগে না সেই ওয়ালটাকে না এক্সটেন্ড করে দেয়। যেমন মিরার দিয়েও এক্সটেন্ড করা যায়, মিরার দিয়ে বাস্তুতে ওয়াল এক্সটেন্ড করা হয়, ঠিক আছে। এবার ঘড়ি দিয়েও এক্সটেন্ড করা যায়। অনেকে বাথরুমে মিরার লাগিয়ে দেয়, কিন্তু দেখতে হবে কোন পজিশনে লাগানো আছে। খালি নর্থ ইস্টে মিরার লাগালেই কাজ হয়ে যাবে তা না, কিন্তু আপনার বাথরুমে ধরুন দেখা গেল আপনার এটা ঘর, এটা বাথরুম, অ্যাটাচড বাথরুম, মাস্টার বেডরুম, এদিকটা ধরুন নর্থ, আপনি এদিকে নর্থে আপনি মিরার লাগালেন বাথরুমে, তাহলে কি হলো, নর্থের দিকটা এক্সটেন্ড হলো, কিন্তু কোথা থেকে এক্সটেন্ড হচ্ছে? বাথরুম ওয়াল থেকে এক্সটেন্ড হলো। তো এটা কিন্তু ভাবেননি। আপনি ইউটিউব পড়েছেন, মানে অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্করী, হ্যাঁ, ইউটিউব পড়েছেন কিন্তু প্রসেসটা বোঝেননি। আপনি এদিকে লাগালেন, যেই ওয়ালটা লাগালেন তাহলে সেই ওয়াল থেকে এক্সটেন্ড হলো। তো কোনটা এক্সটেন্ড হলো? বাথরুমটা এক্সটেন্ড হলো, আপনার রুম এক্সটেন্ড হলো না। বাথরুম ইজ এ প্লেস অফ নেগেটিভিটি, আপনি নেগেটিভটাকে এক্সটেন্ড করালেন। তো যাই হোক, আমরা স্যারের থেকে যেভাবে তথ্য আমরা পাচ্ছি, আমার মনে হয় একটা দিন চলে যাবে। আমরা জানেন যে আমরা একটা সময়ের বাঁধনে আবদ্ধ থাকি, হয়তো আমরা এর বেশি আপনাদেরকে এক্ষুনি জানাতে পারছি না। আগামী দিনে হয়তো আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো স্যারের পরিচয় যে একটু একটু করে জানতে পারলেন, উনি একজন মানি রেইকি গ্র্যান্ডমাস্টার। একধারে উনি হচ্ছেন সংখ্যাতত্ত্ববিদ, অপরদিকে উনি আবার বাস্তুতত্ত্ব নিয়েও কিন্তু কাজ করেন। তো এতগুলো জিনিস কিন্তু উনার মধ্যে আছে, এবং সবচেয়ে বড় উনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে উনি কিন্তু কোনো রেকমেন্ড করেন না যে এই নাও ওই নাও ওই নাও। আপনি সহজভাবে জীবনযাপন করতে গেলে যেটা দরকার সেই পথ নির্দেশটা কিন্তু উনি দেখান। আর আমরা এটাও জানি যে জীবনে বাঁচতে গেলে অনেক সুবিধা অসুবিধা অনেক কিছু আসবে, তার জন্য কিন্তু আমাদের কিছু প্রপার গাইড দরকার। তাই আমাদের এই অনুষ্ঠানে আমাদের স্যার দৈপায়ন চক্রবর্তীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমার মনে হয় যদি আপনাদের, আমরা জানি প্রত্যেক মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, সে আর্থিক দিক হোক, সে পারিবারিক দিক হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কিছু সুরাহা পেতে চাই, আমার মনে হয় কোনো না কোনো একটা গাইডের প্রয়োজন হয়।
তো আজকে স্যারের থেকে আমরা অনেক তথ্য পেলাম, আগামী দিনে আরও অনেক তথ্য পাবো। তাই আমরা শুনবো স্যারের মুখ দিয়ে যে ওনার সাথে যদি কোনো ব্যাপারে কেউ কিছু যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে, তার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনি দিয়ে দেন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8585923737, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমি কেষ্টপুর বারোয়ারিতলাতে আমার রয়েছে চেম্বার, তো আপনি ওটা ফোন করলে আমি তখন বলে দেবো বাকিটা। এই নাম্বারটাও দেখবেন একটা প্যাটার্নে যাচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা প্যাটার্নের ব্যাপার আছে, এটা মোবাইল নিউমোলজি দ্বারা এগুলো করা হয়, এটাও কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? সেটাও আছে। তো আমরা জানতেই পারলাম যে কিন্তু এই মোবাইলটা আমরা ইউজ করছি, যে মোবাইল নাম্বারটা ইউজ করি, এটাও কিন্তু আপনার কেরিয়ারের মধ্যে ভালো মন্দ দিক বলে দিতে পারে। তাই আমরা যখন কোনো মোবাইল নাম্বার নেব সেটাও মনে হয় কাউকে না কাউকে এটা একটা গাইড নিয়ে তবে মোবাইল নাম্বারটা নেওয়া উচিত, কারণ প্রতিনিয়ত আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সমস্যার সমাধান পেতে আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। আমরা এইভাবেই নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।